স্বাগতম বন্ধুরা আমার এই ফটোশপ টিউটোরিয়াল বাংলায়। এখানে আমি ফটোশপের একদম প্রথম থেকে অর্থাৎ বিগিনার্স লেভেল থেকে অ্যাডভান্স লেভেল অবধি কিছু টিউটোরিয়াল করতে চাই। সেগুলো যদি আপনাদের ভালো লাগে, কাজে লাগে, তাহলে আমি অবশ্যই সুখী হব। আমি যা জানি এর মাধ্যমে সেটাই শেয়ার করতে চাই। আপনাদের যে কাজ, আপনারা টিউটোরিয়ালগুলো দেখবেন, যদি আপনাদের কাজে লাগে তো অবশ্যই ভালো। আমি এখানে বলবো যে সাবস্ক্রাইব যদি করতে ইচ্ছে হয় করবেন, লাইক যদি করতে ইচ্ছে হয় করবেন, কিন্তু যদি অপছন্দ হয়, খারাপ লাগে, তাহলে অবশ্যই জানাবেন। সেইটে আমার খুবই জরুরি। তাহলে শুরু করা যাক। ফটোশপ খুললে আমরা প্রথমে যে স্ক্রিনটি দেখতে পাচ্ছি এটাকে বলা হয় হোম স্ক্রিন। পুরনো ভার্সনে এরকম স্ক্রিন এটা থাকে না, অন্যরকম হয়, তাতেও কোনো ক্ষতি নেই। আমরা এখান থেকে শুরু করতে পারি দুরকমভাবে। এক, কোনো ছবি ইত্যাদি থাকলে সেটাকে, বা পুরনো কোনো ফাইল অর্ধেক করা থাকলে সেটাকে, বা পুরোটাই করা থাকলে সেটাকে আবার এডিট করার জন্য প্রয়োজন হলে আমরা ওপেন করে নিতে পারি, অথবা একদম নতুন কিছু যদি করতে চাই তাহলে ক্রিয়েট নিউ করতে পারি। এবার এই স্ক্রিনটা যদি নাও আসে তাতেও ক্ষতি নেই, আমরা সরাসরি এখান থেকে ফাইলে গিয়ে আমরা সেই দুটো জিনিসই পাচ্ছি, ওপেন আর ক্রিয়েট নিউ। এখান থেকে যদি একদম প্রথম থেকে করতে চাই তবে নিউ, আর না হলে ওপেন। আমি এখানে নিউয়ে ক্লিক করলাম। নিউয়ে ক্লিক করলে এইরকম নিউ ডকুমেন্ট উইন্ডো আসবে। এইটাও পুরনো ভার্সনে আসে না, এবং নতুন ভার্সনগুলো আমার যেমন 21, 21 নতুন ভার্সনে এই স্ক্রিনটা নিয়ে আমি নেটে দেখেছি কারো সমস্যা হচ্ছে, আসছে না। এটা নিয়ে অসুবিধা হয় তাহলে আমরা এডিট, প্রেফারেন্স, জেনারেলে গিয়ে এই জায়গাটায় ইউজ লিগ্যাসি নিউ ডকুমেন্ট ইন্টারফেস, অর্থাৎ পুরনো ভার্সনের যেটা ছিল সেইটা চাই। এখানে ক্লিক করে দিলে এরপর থেকেও এইরকম আসবে, ফাইল নিউ, এই ধরনের, যেটা আমরা পুরনো ভার্সনে পেতাম, এইভাবে আসছে। এডিট, প্রেফারেন্স, জেনারেল, এটাকে আনচেক করলে আবার নতুনটাই পাওয়া যাবে, নতুন রকম পাওয়া যাবে। এই প্রসঙ্গে বলি, প্রথমবার ফটোশপ ইনস্টল করার পরে দু একটি কাজ আছে যেটি করে নেওয়া ভালো। সেটি হলো এডিট, প্রেফারেন্সে গিয়ে এখানে প্রেফারেন্স, অর্থাৎ আমার কি ধরনের পরিবেশ, ফটোশপের পরিবেশ চাই। এক একজন এক এক রকমভাবে ফটোশপটাকে সাজিয়ে নিতে পারে, ফটোশপের ইন্টারফেস সাজিয়ে নিতে পারে। আমার কোনভাবে সুবিধা হবে সাজিয়ে নেব, সেইটা করতে গেলে এইখানে আসতে হবে, প্রেফারেন্সে আসতে হবে। এখানে কয়েকটা জিনিস, সমস্ত কিছু নয়, এখানে অনেক কিছু জিনিস আছে, সমস্ত কিছু নয়, কয়েকটা জিনিস পরিবর্তন করে নেওয়া দরকার। প্রথমত এইটা বললাম, ইউজ লিগ্যাসি, যাদের অসুবিধা হচ্ছে তারা এখানে চেক করবেন। দ্বিতীয়ত ইন্টারফেসে আমরা কালার এইগুলো কেমন চাই, কেমন আমার পছন্দ, সেটা আমরা ঠিক করে নিতে পারি। তারপরে যে প্রয়োজন সেটা হলো এখানে নতুন সে পরের দিকের ভার্সনগুলোতে এইটি যোগ হয়েছে। আগে অটো সেভ ছিল না, এখন অটো সেভ অপশন যোগ হয়েছে,
অর্থাৎ ফটোশপ যদি কাজ করতে করতে ক্র্যাশ করে যায়, তাহলে আপনিই যতটুকু করা আছে ততটুকু সেভ করবে। এখানে বলা হচ্ছে কতক্ষণ বাদে বাদে সে অটো সেভ করবে। এটাকেও আমরা চেঞ্জ করতে পারি, 5 মিনিট থেকে 1 ঘন্টা আলাদা করে দিতে পারি। সেটা পাচ্ছি ফাইল হ্যান্ডেলিং এ। তারপরে আসছে পারফরমেন্স। পারফরমেন্সে এখানে বলছে যে র্যাম কতখানি আছে, আমার মেশিনের র্যাম কতখানি আছে, সেই র্যাম অনুযায়ী ফটোশপের কতখানি র্যামের দরকার। ফটোশপ বলছে আমার মেশিনে যে র্যাম আছে সেই অনুযায়ী 8200 থেকে 10734 র্যাম তার দরকার। ফটোশপের র্যাম যত পায় ততই ভালো, ততই খুশি হয়, কাজ করতেও সুবিধা হয়। আমরা এখানে দেওয়া আছে 8200, আমি ইচ্ছা করলে এটাকে আরো বাড়িয়েও দিতে পারি, এমনকি সম্পূর্ণ দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে কি হবে, ব্যাকএন্ডে অন্য কাজগুলো করার, ফটোশপ চলাকালীন অন্য কাজগুলো করার অসুবিধা হয়ে যাবে, একদম সম্পূর্ণ যদি ফটোশপকে দিয়ে দেওয়া হয়। তো এখানে এটা যেটা দেওয়া আছে তার চেয়ে আমি কিছুটা বেশিই করেছি। আর এখানে আছে গ্রাফিক্স কার্ড। ফটোশপের বেশ কিছু টুলস আছে যেগুলো গ্রাফিক্স কার্ড, এই নতুন ভার্সনের গ্রাফিক্স কার্ড না থাকলে সেই টুলসগুলো কাজ করে না। সেখানে গ্রাফিক্স কার্ড কেউ বলা হচ্ছে যে তুমি গ্রাফিক্স কার্ডই ব্যবহার করো। এটা একটা খুব জরুরি বিষয়। আরেকটা জরুরি বিষয় হচ্ছে স্ক্র্যাচ ডিস্ক। স্ক্র্যাচ ডিস্কে এসে আমাদের বাই ডিফল্ট দেখা যাবে সি ড্রাইভে চেক করা আছে। স্ক্র্যাচ ডিস্ক ব্যাপারটা কি, যাদের মেমোরি কম আছে, এখন মোটামুটি ফটোশপ থেকে বলছে যে মিনিমাম 8 জিবি র্যাম থেকে, যে নতুন ভার্সনগুলো হয়েছে 8 জিবি র্যামের থেকে র্যাম দরকার। আগে আমরা 2 জিবি 4 জিবি দিয়েও চালিয়ে নিতে পারতাম, এখন 4 জিবি 8 জিবি মোবাইল ফোনেই চলে এসেছে। তো তবুও বর্তমানে যদি কারো র্যাম কম থাকে, তখন ফটোশপ একটা প্রোগ্রামিং করা আছে যে ফাঁকা ডিস্ক যেগুলো আছে সেখান থেকে সেইগুলোকে, ডিস্কের মধ্যে যে ফাঁকা অংশগুলো আছে সেইখানে ও র্যাম হিসাবে সেগুলোকে ব্যবহার করতে পারবে। অর্থাৎ ফটোশপ আরও আমার যা র্যাম আছে তার উপরে আরও 2 জিবি র্যাম সে ব্যবহার করতে পারবে। অর্থাৎ আমার যদি 2 জিবি র্যাম থাকে, সে আরও আমার মেশিনতে ফাঁকা জায়গা যদি থাকে 2 জিবি র্যাম বানিয়ে নিতে পারবে। তো সেই ক্ষেত্রে বলা আছে যে কোন কাকে বানাবে, প্রেফারেন্সটা কি। তো আমি বলতে পারি আমার যেটা বড় ড্রাইভ, আমার যে ড্রাইভগুলোর মধ্যে তুলনামূলক বড়, সেইটাকে আমি অ্যালট করব। আমি এরকম করে সবকটাকেও অ্যালট করে দিতে পারি। কিন্তু যাদের এসএস ড্রাইভ আছে, এসএসডি আছে, তাদের সিতে রাখলেই ঠিক আছে। কিন্তু যাদের এসএসডি নেই পুরোনো হার্ড ডিস্কে, তাদের সিটাকে অবশ্যই রাখবেন না। তারা সিটা বাদ দিয়ে অন্য ড্রাইভগুলোকে সবগুলোকে চেক করে দিতে পারে। এইটা খুব একটা জরুরি ব্যাপার। জরুরি ব্যাপার হচ্ছে পারফরমেন্স আর স্ক্র্যাচ। এখানে আরেকটা জরুরি ব্যাপার আছে হিস্ট্রি স্টেপস। অর্থাৎ আমরা যে কন্ট্রোল জেড করে ব্যাক করি সেইটা, এই প্রসঙ্গে এখানে আরেকটা কথা বলি যে এতদিন ফটোশপে ব্যাক করতে গেলে এক স্টেপ ব্যাক, এক স্টেপ ফরওয়ার্ড করতে গেলে কন্ট্রোল জেড করে হতো। এখন আর বারবার ব্যাক করতে হলে ক্রমান্বয়ে তাহলে কন্ট্রোল শিফট জেড করে ব্যাক করতে হতো। কিন্তু এখন যেটা করেছে, কন্ট্রোল জেড করেই বারবার ব্যাক করা যায়, কন্ট্রোল শিফট জেড করে একবার ব্যাক, একবার ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, একবার ফরওয়ার্ড করা যায়। এখনকার এটা পরিবর্তন হয়েছে, কন্ট্রোল শিফট জেড আগেরটা এখানে চলে গেছে। আর এখন যেটা হয়েছে অন্যান্য কোরেল ড্র বা ইত্যাদি ভার্সনের মতো কন্ট্রোল জেড করে করা যায়। সেইটা আমরা কতদূর কটা রাখতে পারি, আমরা ইচ্ছা করলে এখানে 1000 বার ফেরত যেতে পারি, 1000 বার ফেরত যেতে পারি। কিন্তু এটা আমরা রাখবো না। তাতে কি হবে, এত রাখলে আমার র্যামের বেশিরভাগ অংশটাই এতেই খরচ হয়ে যাবে, এই জায়গাটাতেই খরচ হয়ে যাবে। তো আমরা এখানে 30 থেকে 50 বার রাখতে পারি। এখানে আরেকটা প্রশ্ন আছে, আমার যদি তার চেয়ে বেশি দরকার হয়, সেখানে একটা দ্বিতীয়
পন্থা আছে, পদ্ধতি আছে, যেটা কম র্যাম ব্যবহার করেও আমরা হিস্ট্রি স্ট্রেসটাকে করতে পারি, সেটা আমি পরে দেখাচ্ছি। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, পারফরমেন্স পারফরমেন্সে বা স্ক্র্যাচ ডিস্ক ইত্যাদিতে এই দেওয়ার সঙ্গে সঙ্গে এইবারে এই সেশনে মানে ফটোশপ যখন খোলা আছে সেই সেশনেই কাজ শুরু হবে না। এটাকে কাজ শুরু করতে গেলে এই সেটিংসটা করে নিয়ে বন্ধ করে দিয়ে আবার খুলতে হবে। যেভাবে খোলা আছে সেটাতে এই নতুন সেটিংস কাজ করবে না। নতুন সেটিংসকে কাজে আনতে গেলে ওকে করে আবার করে করতে হবে। এই জিনিসটা কিন্তু খুবই জরুরি। আমি অধিকাংশদের আমি ফটোশপ করাতে গিয়ে শেখাতে গিয়ে দেখেছি যে ফটোশপ ইনস্টল করেই কাজ শুরু করে দেয়। এই জায়গাটা অনেকেই জানে না বা এই জায়গাটা করে না। এটা কিন্তু একটা খুব জরুরি বিষয়, যার উপরে পরের দিকে আমার ফটোশপ কিভাবে কাজ করবে সেটা নির্ভর করে। আমি এখানে ক্যান্সেল করে দিই। এখানে গিয়ে আমি এখানে বিভিন্ন ভাগ করা আছে ফটোর জন্য, প্রিন্টের জন্য আমরা সাধারণত যেগুলো করি আর কি, A4, লেটার ইত্যাদি, আর্ট ইলাস্ট্রেশনের জন্য, ওয়েবের জন্য, মোবাইলের জন্য ইত্যাদি ইত্যাদি। তা আমরা প্রিন্টের জন্য যদি যাই, আমরা A4 একটা আপাতত এখন কাজ করার জন্য A4 নিলাম। এইখানে আরও কতগুলো জিনিস খেয়াল রাখতে হবে। যে প্রথম কথা হচ্ছে ওরিয়েন্টেশন কি হবে। এরকম সোজা উচ্চতার দিকে যদি বেশি হয় সেটা হচ্ছে পোর্ট্রেট, আর চওড়ার দিকে যদি বেশি হয় সেটা হবে ল্যান্ডস্কেপ। আমি এর পরের ইয়েতে আসবো আর্ট বোর্ড নিয়ে। আর্ট বোর্ড এই অপেক্ষাকৃত শেষের দিকে ফটোশপের নতুন সংযোজন। এবার আসছি এখানটায় RGB কালার। এখানে কালারের মধ্যে বিটম্যাপ, গ্রেস্কেল, RGB, CMYK, ল্যাব কালার ইত্যাদি রয়েছে। তো এখানে আমরা কোনটা নেব, এটা একটা প্রশ্ন। আর এটাকে কালার মোড বলে, এর ডান দিকের এটাকে বিট ডেপথ, কালার ডেপথ বলে। কালার ডেপথ আছে 8 বিট, 16 বিট, 32 বিট। এখানে বিট মানে হচ্ছে 1 বিট ইজ ইকুয়াল টু সমান 2। 1 বিট সমান 2। আমরা জানি কম্পিউটার বাইনারি পদ্ধতিতে চলে, 0 আর 1, অথবা ইয়েস অর নো, অথবা এখানে ফটোশপের ক্ষেত্রে ব্ল্যাক এবং হোয়াইট। 2 যে কোনো দাঁড়ালো, তাহলে 1 বিট হচ্ছে 2। 8 বিট সমান হবে 8 দুগুণ 16 নয়, 2 টু দি পাওয়ার 8, অর্থাৎ 2 পরপর 8 বার গুণ করলে যা হয় সেটা, অর্থাৎ 256। তার মানে আমরা এখানে 256টি শেডের রং পাবো, অর্থাৎ লাল পাবো 256টি, গ্রিন পাবো 256টি, ব্লু পাবো 256টি। এবার এই 256 পারমুটেশন কম্বিনেশন করলে আমরা সেটা প্রায় 16 মিলিয়নের উপরে কালার পাবো। যে রেজাল্ট আসছে ততগুলো শেডের আমরা কালার পাচ্ছি 8 বিটে, আর 16 বিটে আরও বেশি পাবো, 32 বিটে আরও বেশি পাবো। এখন এখানে প্রশ্ন হচ্ছে আমরা সাধারণভাবে RGB কালার 8 বিট নিয়ে কাজ করব। এরপরে আমি সে আলোচনায় আসব যে গ্রে স্কেল, RGB, CMYK এগুলো কেন কখন লাগবে এবং 16 বিট, 32 বিট ইত্যাদি এটা কখন লাগবে। এই প্রসঙ্গে একটুখানি বলে রাখি যে RGB কালার 8 বিটে এই ফটোশপের যত সব টুলস আছে সবগুলোই কাজ করে কম্প্যাটেবল, কিন্তু অন্য মোডে সব টুল কাজ করে না। সেই জন্য আমরা যখন ফটোশপে আসছি সব টুলগুলোকে ব্যবহার করার জন্যই আসছি, সেই জন্য সবচেয়ে সুবিধাজনক ভালো হবে RGB 8 বিট। কিন্তু কোনো ক্ষেত্রে কিছু টুল 16 বিট, 32 বিটে 8 বিটের চেয়েও ভালো কাজ করে। তখন সেইখানে আমরা প্রথমে 16 বিট বা 32 বিটে কাজটা করে নিয়ে পরে আবার 8 বিটে চলে আসব। এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা কী হবে, হোয়াইট আমরা ইচ্ছা করলে এটাকে ব্ল্যাক রাখতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার
যে কালার থাকবে এটাও পরে আসছি, বা ট্রান্সপারেন্ট কিছুই থাকবে না, এরকমও করতে পারি। সাধারণত আমরা হোয়াইটই নিই। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কালার প্রোফাইল কী হবে। এটাও একটা তুলনামূলক যারা সদ্য বিগিনার তাদের পক্ষে একটু জটিল হবে, এই ব্যাপারটা আমরা পরে আসছি। এখানে একটা কথা মনে রাখা উচিত যে এখানে যে কনফিগারেশনগুলো হলো, আমরা ফাইল ওপেন ক্রিয়েট করার পরেও যে কোনো সময় গিয়েও সেগুলোকে পরিবর্তন করতে পারি। তাহলে আমাদের সাধারণভাবে দাঁড়ালো A4 পেপার, RGB কালার 8 বিট, ডেপথ 8 বিট, কালার মোড RGB, আর এখানে একটা প্রশ্ন রয়ে গেছে 300 রেজুলেশন। আমরা এখন মোবাইলের যুগে সবই জানি যে কোন রেজুলেশন ছবি, যত রেজুলেশন থাকবে তত ছবি ভালো হবে। এটা পুরোপুরি সত্যি নয়। রেজুলেশন যত বাড়াতে থাকবো ততই ভালো হবে, পুরোপুরি কথাটা ঠিক নয়। কোনো একটা সময় গিয়ে দেখা যাবে ছবির ভালো হওয়ার কোয়ালিটি, যে ভালো হওয়ার অবস্থা, সেটা আর বাড়ছে না। এটা কত কত রেজুলেশন হলে এই আমার ছবিটা ঠিক হবে, এটা ফটোশপের ভার্সন অনুযায়ী 300 রেজুলেশন নিলে আমরা মোটামুটি ছবিটাকে ঠিক পাবো। আমি ইচ্ছা করলে 300 জায়গায় 3000ও নিতে পারি। কিন্তু তাতে কি হবে, এই ব্যাপারটা একটু ভালো করে বুঝতে হবে। এই ব্যাপারটা হচ্ছে এইরকম, একটা গ্লাসের মধ্যে আমরা যদি জল নিয়ে তার মধ্যে চিনি মেশাই, 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, কিছু কয়েক চামচ, কয়েকবার কয়েক চামচ মেশানোর পর দেখা যাবে চিনি আর গুলছে না, নিচে পড়ে থাকছে। যতই চিনি ঢালা যাক, গুলছে না। এই রেজুলেশনটাও অনেকটা তাই, যে একটা জায়গার যাওয়ার পরে রেজুলেশনটা বাড়তেই থাকবে কিন্তু ছবির কোয়ালিটি বাড়বে না। ফলে হবে কি, রেজুলেশন বাড়ার জন্য ফাইল সাইজ বাড়বে, ফাইলটা অনেক বড় হয়ে যাবে, প্রিন্ট করতে অসুবিধা হবে, কাজ করতে অসুবিধা হবে। তাহলে আমাদের রেজুলেশনটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, যে এটা সবচেয়ে কম অথচ ভালো কোয়ালিটির ছবি দেবে, এটা কি হতে পারে, যার ফলে আমরা কাজটা খুব সুবিধাজনক সময়ই করব। তো ছবির রেজুলেশন যত বাড়বে ততই র্যামের উপর চাপ পড়বে। যদি অনাবশ্যকভাবে আমার সেই কোয়ালিটি যদি ছবির না বাড়ে, অনাবশ্যক ছবিকে ভারী করে আমার মেশিন স্লো হয়ে যাবে, ধীরে চলবে, সেইখানটা কোনো লাভ হবে না। তো আপাতত আমাদের 300 রেজুলেশন হচ্ছে ঠিক। এ প্রসঙ্গে আরেকটা সহজ কথা মনে রাখা যেতে পারে, যে ছবিটা আমরা দেখব কোথা থেকে, ছবিটা আমরা দেখছি কোথা থেকে। ছবিটা যদি সামনে দেখি, যেরকম ম্যাগাজিনে দেখি, টেবিলের, আমার পড়ার টেবিলের ওপরে থাকে, দেওয়ালে থাকে, তাহলে 300 রেজুলেশন যথেষ্ট। এবার ছবিটা যদি অনেক দূরে চলে যায়, কোনো 3 তলা 4 তলার উপরে বিশাল হোর্ডিং সেইখানে আছে, আমি নিচে রাস্তার থেকে 30-40 ফুট থেকে দেখছি, দূরের থেকে দেখছি, তখন রেজুলেশন কমবে। তাহলে এটা হচ্ছে অনুপাতটা দাঁড়াচ্ছে এইরকম, কাছে থাকলে রেজুলেশনটা বেশি হবে, সেটা কত, 300 নিলেই হবে। দূরে গেলে রেজুলেশনটাকে আমরা কমিয়ে নিয়ে আসবো, কারণ এমনিতেই ছবির সাইজটা বড় হয়ে যাচ্ছে। রেজুলেশনটা দূরেতে গেলে কমবে, কত কমবে, আমাদের এখানে মানে সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাপার হচ্ছে 72-এর নিচে না, সেখানে 100-150 রাখা যেতে পারে। অর্থাৎ সহজ রেজুলেশন নেওয়ার সহজ পদ্ধতিটা হলো, ছবি যদি ছোট হয় সামনে থাকে রেজুলেশন বেশি, ছবি যদি দূরে থাকে ছবির আকারও বড়, সেখানে রেজুলেশন কম। তাহলে এই অবস্থায় আমরা ক্রিয়েট করলাম। এইখানে এইবার আমরা যে স্ক্রিনটাতে আসছি সেটা ফটোশপ ইন্টারফেস। এইখান থেকে আমরা কাজ শুরু করব। এই ইন্টারফেসটাকে খুব ভালো করে বুঝে নিতে হবে। ইন্টারফেসটার বাঁ দিকে টুলস রয়েছে, ডান দিকে প্যালেট রয়েছে, বিভিন্ন প্যালেট রয়েছে, আর উপরে একটা এটাকে বলা অপশন বার ওপরে। এবার এই সমস্ত জিনিসগুলোই আসছে উইন্ডোজ থেকে।
এখানে দেখা যাবে এই যে অপশন বার চেক করা আছে, টিক চিহ্ন দেওয়া আছে, তার মানে অপশন বার বাইরে আছে। আমি যদি এটা বন্ধ করে দিই, অপশন বার নেই। তো মনে রাখতে হবে যে অপশন বার ছাড়া আমার কিন্তু কোনো কাজই করা যাবে না। টুলবার ছাড়াও কোনো কাজ করা যাবে না। কিন্তু সমস্ত প্যালেটই একসাথে সবসময়ই কাজে লাগবে না। টুলবারটা লাগবে, অপশন বারটা অবশ্যই লাগবে। এখানে কালার চেক করা আছে, এই যে কালার, লেয়ার্স আছে, এখানে লেয়ার ইত্যাদি রয়েছে। এইখানটা আমরা লার্ন যেটা আছে এটা দরকার নেই, আমরা বন্ধ করি। তাহলে এইবার আমরা কাজ শুরু করার জন্য তৈরি। এবার কি হচ্ছে, কাজ করতে করতে অনেক সময় আমার স্ক্রিন, আমার যে এই যে এটা দেখা যাচ্ছে, এটাকে বড় করে নিতে হতে পারে। এটা বড় করার বেশ কয়েকটা পদ্ধতি রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে অল্ট চেপে মাউসটাকে স্ক্রোল করলে, মাউসের চাকাটাকে ঘোরালে ছোট বড় হবে। আরেকটা পদ্ধতি হচ্ছে কন্ট্রোল চেপে প্লাস বড় হবে, মাইনাস ছোট হবে। আরও একটা পদ্ধতি রয়েছে যেটা আমরা পাবো উইন্ডোজ নেভিগেটর। উইন্ডোজ নেভিগেটরে গিয়ে আমরা এটাকে ছোট বড় করতে পারি। এখানে দেখা যাচ্ছে এই হচ্ছে আমার পুরো ছবিটা। তার মধ্যে আমি এই লাল যতটুকু অংশ ততটুকুই এখানটায় দেখতে পাচ্ছি। লাল যতটুকু দেখাচ্ছে বর্ডার দেওয়া আছে ততটুকুই দেখতে পাচ্ছি। আমি এটা দিয়ে এরকম করে বিভিন্ন দিকে যেতে পারি। এটা সাদা বোঝা যাচ্ছে না। আমি যদি অন্য একটা কোনো ছবি খুলে নিই, সেটা দেখাচ্ছি পরে। যাই হোক, এটার থেকে আমরা এরকম করে বড় করতে পারি। বড় করতে করতে আমরা বড় করতে পারি 12,800%। আর ছোট করলে 8%, সবচেয়ে ছোট, ক্ষুদ্র বা বড়, এখান থেকে আমরা করতে পারি, অথবা এখানে ক্লিক করে করে করতে পারি। সবচেয়ে সহজ উপায় হচ্ছে অল্ট চেপে ছোট বড় করা, অথবা কন্ট্রোল প্লাস মাইনাস করে ছোট বড় করা। এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়। অনাবশ্যক আমাকে নেভিগেটর খুলে এখানে জায়গাটা নষ্ট করার কোনো দরকার পড়ে না। এই আলোচনা হলো ফটোশপ হোম স্ক্রিন, ফটোশপ ইন্টারফেস সম্বন্ধে। এর পরের আলোচনা আমরা জানব ফটোশপের ওয়ার্কস্পেস কীভাবে ম্যানেজ করতে হয়, আমার নিয়ন্ত্রণ করতে হয়। ফটোশপ কাজ করতে গেলে প্যালেট ইত্যাদি সুষ্ঠুভাবে সাজিয়ে না রাখলে ফটোশপ কাজ করার অসুবিধা হবে, এবং টুলসগুলোকেও কিভাবে আমরা এখানে, যেমন এই যে আকার দেখা যাচ্ছে টুলসের, সেগুলোকে কিভাবে আমরা ছোট বড় করব, কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব, এর পরের অধ্যায়ে আমরা সেইটা আলোচনা করব। এটুকু দেখা এবং শোনার জন্য অশেষ ধন্যবাদ। পরের অধ্যায়ে আবার দেখা হবে। আবারও ধন্যবাদ।